ফেসবুক লাইভে থার্ড ক্লাস। আজকে হচ্ছে আমি টেন্সের আমাদের সাথে টেন্সের যে আজকে হচ্ছে পার্ট 3। আজকে তোমাদের সাথে আমি টেন্সের পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আজকে আমাদের টেন্স পার্ট 3, অর্থাৎ আজকে আমাদের আজকের টাইটেলটা হচ্ছে টেন্স পার্ট 3। তো বন্ধুরা, কালকে এবং গত দিন অর্থাৎ প্রতিদিনের আগের দিন আমরা টেন্সের বেসিক আলোচনা এবং প্রেজেন্ট টেন্স নিয়ে কিছু আলোচনা করেছি। সেক্ষেত্রে তোমরা হয়তো বুঝে গেছো, যতটুকু আমি বোঝানোর চেষ্টা করেছি এবং যতটুকু সম্ভব ততটুকু বোঝানোর চেষ্টা করেছি। বন্ধুরা, একটা কথা বলে রাখি যে গতদিন এবং গতদিনের আগের দিন আমরা হচ্ছে তোমার খাতার কলমে লিখে আমি তোমাদের সাথেই শেয়ার করি ব্যাপারটা। আমাদের সেরকম ব্যবস্থা ছিল না। হঠাৎ বলতে আমাকে তোমাদের যে অ্যাডমিন সে বলেই রেখেছিলেন, তবে আমার প্রিপারেশনটা সেরকম নেওয়া হয়নি। তবে এই 2 দিনে তোমাদেরকে যতটুকু সম্ভব আমি বোঝানোর চেষ্টা করেছি খাতা কলমে এবং শীটের মাধ্যমে, যে শীটটা তোমাদের দিব বলেছি। আজকে আমি আমাদের এই যে ফাইনালি আমরা যেভাবে বোঝানোর কথা, আমার যে প্ল্যান ছিল সেভাবেই আমি বোঝানোর চেষ্টা করছি। তো আজকে আমরা পড়ে বুঝবো এবং তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমরা দেখবো এবং তোমাদের সেটা সলভ করার চেষ্টা করবো। এবং তোমাদের যে 5th ক্লাস যেটা হবে 15 তারিখ, সেটাতে আমরা তোমাদের সমস্যা নিয়ে আলোচনা করব এবং অনেকগুলো প্র্যাকটিস অ্যান্ড আরও বিভিন্ন বেসিক আরও কিছু জানবো, যেটা টেন্সের আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে টুডে আওয়ার টপিক ইজ টেন্স পার্ট 3, অর্থাৎ আজকে আমরা আলোচনা করবো পাস্ট টেন্স নিয়ে। তোমরা এতদিন এই 2 দিন তোমরা জেনেছো প্রেজেন্ট টেন্স এবং টেন্সের বেসিক আলোচনা নিয়ে। আজকে আমরা জানবো পাস্ট টেন্স নিয়ে। এখানে বন্ধুরা দেখো কি বলা হয়েছে, পাস্ট টেন্স যে কাল ধারা অতীত সময়ের কোনো ঘটনা বোঝায় তাকে পাস্ট টেন্স বলে। দেখো বন্ধুরা, অতীত কাল মানে কি, যেটা হয়ে গেছে। এখানে দেখো যে কাল দ্বারা আমরা কি বুঝি, যে কাল হচ্ছে সময়, কাল হচ্ছে কি একটা সময়। কাল টেন্স, দেখো কাল হচ্ছে টেন্স। এখানে যে কাল, এটাই হচ্ছে আমাদের মূল টপিকস। এই যে কাল, এটাই হচ্ছে আমাদের মূল টপিকস। এটাই হচ্ছে আমাদের মূল টপিক, অর্থাৎ আমাদের এই সব কিছুর আলোচনা এই কাল বা যাকে আমরা ইংরেজিতে বলি টেন্স, দেখো যে কাল অর্থাৎ যে সময় দ্বারা তোমার হচ্ছে অতীত কালের সময়, অতীত সময় মানে যা গত হয়ে গেছে, যা চলে গেছে, সে সম্পর্কিত যদি কোনো ঘটনা বোঝায় তাকেই আমরা বলবো পাস্ট টেন্স। তাহলে বন্ধুরা, আমরা কাকে পাস্ট টেন্স বলবো, যে দেখো আবারও দেখো, যে কাল ধারা অতীত সময় কোনো ঘটনা বোঝায় তাকেই আমরা বলবো পাস্ট টেন্স। এখন দেখো বন্ধুরা, আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল গুলো কি, আমি ভাত খেয়েছিলাম, অর্থাৎ আমি ভাত খেয়েছিলাম। আমি ভাত খেয়েছিলাম, অর্থাৎ আমি ভাত, হয়তো আমাকে বা কেউ জিজ্ঞেস করতে পেরেছে তুমি কি ভাত খেয়েছিলে, অর্থাৎ সে হয়তো আমার কাছে জানতে চাইছে যে তুমি কি ভাত খেয়েছিলে। আমি উত্তরে বলবো হ্যাঁ, আমি ভাত খেয়েছিলাম। এই যে আমি ভাত খেয়েছিলাম, এই যে আমার যে সেন্টেন্সটা, সেটাই হচ্ছে তোমার পাস্ট টেন্স। মানে অতীতকাল, কেউ আমার কাছে অতীতকালের ঘটনা সম্পর্কে জানতে চেয়েছে, আমি তার যে উত্তরটা দিলাম সেটা হচ্ছে পাস্ট টেন্স। যেমন আই এট রাইস, অর্থাৎ আমি ভাত খেয়েছিলাম। এরপর দেখো খতে কি দেওয়া আছে, ফরিদা তাকে খেলতে ডেকেছিল, অর্থাৎ ফরিদা তাকে খেলতে ডেকেছিল। অর্থাৎ ফরিদা মানে ধরো ফরিদা আমরা একটা ইমেজিং পারসন ধরি,
ইমেজিং একটা পার্সন হচ্ছে ফরিদা, সে তার বন্ধু, তারা হয়তো প্রতিদিন একসাথে খেলতে যায়। তো হয়তো তোমার ধরো কেউ আসলো, মনে করো ফরিদা ইমেজিং একটা পার্সন এবং তার বন্ধু ওইটাও একটা ইমেজিং পার্সন, দুইজন। এখন যে তার যে বন্ধু, ফরিদার যে বন্ধু, তার বাসায় ধরো কেউ আসলো এবং বললো যে ধরো যে ফরিদার যে বন্ধু বান্ধবী, সে হচ্ছে ইমেজিং পার্সন, সে হচ্ছে ধরো নাম কি দিতে পারি, রহিমা। ফরিদা বন্ধু হচ্ছে রহিমা। এখন রহিমার বাসায় আরেকজন ফ্রেন্ড আসলো, অথবা তার কোনো খালা ফুফু মামা আসলো এবং জিজ্ঞেস করলো যে রহিমা কোথায়। অ্যান্ড দেন তার মা বাবা বা ভাই সে বলবে ফরিদা রহিমা তো বাসায় নেই, ফরিদা তাকে খেলতে ডেকেছে। অর্থাৎ ফরিদা যে তাকে খেলতে ডেকেছিল সেটা সে বলেছিল, এবং যে তাকে প্রশ্নটা করলো, যে তার মামা ভাই বোন যাকেই প্রশ্নটা করলো যে ফরিদা কোথায়, তখন ফরিদা কিন্তু আগে রহিমাকে খেলতে ডেকেছিল। তো পরে যখন প্রশ্নটা করা হলো, তখন তিনি যেভাবে উত্তরটা দিয়েছিল সেটা হচ্ছে পাস্ট টেন্স। বন্ধুরা বুঝে আমরা অবশ্যই বুঝছি যে পাস্ট টেন্সটা কি। এরপর দেখো, the past tense also differentiated into the following four categories. আমরা আগেও জেনেছি, আমরা বেসিক আলোচনাতে জেনেছি যে টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এন্ড এই যে পাস্ট টেন্স, ফিউচার টেন্স, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, এগুলো আবার চার ক্যাটাগরিতে বিভক্ত। এই যে চার ক্যাটাগরি, সেগুলো প্রত্যেকটাতেই আছে। প্রেজেন্ট টেন্সেও আছে, কালকে আমরা জেনেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেন আজকে হচ্ছে আমাদের পাস্ট টেন্সের আলোচনা। সেক্ষেত্রে আমরা জানবো প্রেজেন্ট পাস্ট টেন্সের যে চারটা ক্যাটাগরি: পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো বন্ধুরা, আজকে আমাদের যে পাস্ট টেন্সের যেহেতু আলোচনা, সেক্ষেত্রে আমরা পাস্ট টেন্সের চারটা ক্যাটাগরি সম্পর্কে জানবো: পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো দেখো, আগে প্রথমেই আমরা জানবো প্রথম ক্যাটাগরি, যে এক নম্বর যে ক্যাটাগরি আছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন দেখো পাস্ট ইনডিফিনিট টেন্সে কি বলা আছে, এটা হচ্ছে তোমার ইংলিশ একটা ডেফিনিশন পাস্ট ইনডিফিনিট টেন্সের। দেখো পাস্ট ইনডিফিনিট টেন্সে কি বলা আছে: পাস্ট ইনডিফিনিট টেন্স ইজ ইউজড টু ডিনোট অ্যান অ্যাকশন completed in the past of a past habit and the result is not present anymore. অর্থাৎ এখানে কি বলা হয়েছে, দেখো এইটার বাংলাটা এখানে দেওয়া হয়েছে তোমাদের সুবিধার্থে। অতীত কালের কোনো কাজ বোঝাতে বা অতীত কোনো অভ্যাস বোঝাতে, অর্থাৎ অতীত কালের কোনো কাজ, আমরা জেনেছি অতীত কালের কাজটা কি, এবং অতীত কালের কোনো অভ্যাস, অর্থাৎ কারো অভ্যাসটা ছিল। আমরা জানি যে মানুষ অভ্যাসের পরিবর্তন করতে পারে। সেক্ষেত্রে অতীতকালের যদি কোনো অভ্যাস থেকে থাকে, সেটা বর্তমানে নেই। দেখো আরো সামনে গেলে আমরা দেখতে পাবো যার ফল এখন আর বিদ্যমান নেই। অর্থাৎ যার ফল, অর্থাৎ যে কাজটা, এখানে আমরা অভ্যাসের জিনিসটাই ধরি, এই যে অভ্যাস সেটাই ধরি। অভ্যাস অনেকে পরিবর্তন হয়, সেটা আমরা জানি। অভ্যাস ছিল এখন আর নেই, এই যে
যার ফল এখন আর বিদ্যমান নেই, অর্থাৎ আগে ছিল এখন আর নেই। সেক্ষেত্রে তুমি যদি অভ্যাস বোঝায় অথবা কোনো কাজ বোঝায়, কোনো কাজের ক্ষেত্রে যদি তা হয়ে গেছে কিন্তু বর্তমানে বিদ্যমান নেই, সেক্ষেত্রে তোমার হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো আমরা আগের মতোই যে তোমাকে যদি বলা হয় যে কোনো একটা সেন্টেন্স, বাংলায় সেন্টেন্স লিখে দিল, যে আইডেন্টিফাই করো এটা কোন ধরনের সেন্টেন্স, সেক্ষেত্রে তোমাকে কিছু ট্রিক জানানোর জন্যই আমরা এটা লিখেছি যে বাংলায় চিনা উপায়। অর্থাৎ তোমাকে যদি বাংলায় কোনো সেন্টেন্স লিখে দেওয়া হয় তখন তুমি সেটা প্রথমে কিসের দিকে তাকাবে? আমরা গত ক্লাসে আলোচনা করেছি, অবশ্যই বন্ধুরা ক্রিয়াপদের দিকে তাকাবে। সেক্ষেত্রে ক্রিয়াপদের দিকে তাকানো হচ্ছে তোমার প্রথম কাজ, সব কিছু বাদ দিয়ে ক্রিয়াপদের দিকে তাকানো হচ্ছে তোমার প্রথম কাজ। দেন সেকেন্ড কাজ হচ্ছে তোমার ক্রিয়াপদের শেষে ল, লাম, ত, তাম, তে, তেন এইসব এই ওয়ার্ডগুলো যদি থাকে ক্রিয়াপদের শেষে, সেক্ষেত্রে তোমার সেন্টেন্সটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা জানলাম কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে একটা সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট কিনা। এখন বন্ধুরা তোমাদের আরেকটা কৌশল আমি শিখিয়ে দিই, সেটা হচ্ছে আমরা ইংলিশেও যদি কখনো কোনো আমাদের সেন্টেন্সকে তোমার আইডেন্টিফাই করতে বলা হয় যে এটা কোন সেন্টেন্স, তাহলে তুমি সেটাকে প্রথমেই বাংলাতে কনভার্ট করে ফেলবে। দেখো বন্ধুরা, যেহেতু আমরা সবাই বাংলা ভাষাভাষীর লোক বাংলাদেশে, সেক্ষেত্রে বাংলা এবং ইংলিশটা যেহেতু ইন্টারন্যাশনাল, ইংলিশটাও আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। এবং বাংলাটাও তো অবশ্যই, অনেকে হয়তো বাংলাদেশে থেকেও, আমি কারণ আমি কিছু বলছি না, জাস্ট বলছি, অনেকেই বিভিন্ন ইংলিশ এতটাই গুরুত্ব দিয়ে ফেলে যে সে বাংলাটাই বোঝে না। সো বন্ধুরা, সেক্ষেত্রে সে জায়গায় আমরা যাবো না, দুটোটাই আমাদের ভালো করে জানতে হবে। সেক্ষেত্রে আমাদের ট্রান্সলেশন নলেজটা খুব ভালো রাখতে হবে, যেন আমরা বাংলা থেকে ইংলিশ করতে পারি, ইংলিশ থেকে বাংলা করতে পারি। তো বন্ধুরা, তোমরা যারা ট্রান্সলেশনের খুব এক্সপার্ট, আর যারা ট্রান্সলেশন এক্সপার্ট না, তোমাদের আমি সাজেস্ট করবো আমার ভিডিও দেখার জন্য না, বিভিন্ন অনেক ইউটিউবে টিউটোরিয়াল আছে, দেখে তুমি আরো ভালো শিখতে পারবে। আমার থেকে অনেক এক্সপার্ট লোক আছে যারা তোমাদের ট্রান্সলেশন নলেজটা তোমরা যদি রিচ করতে যাও, সেক্ষেত্রে তোমাদের অনেক কাজে দিবে। সেক্ষেত্রে তোমরা সেই টিউটোরিয়াল গুলো দেখতে পারো, সেটা আমি তোমাদের সাজেস্ট করবো। তোমাদের এখন আমাদের পাঠে ফিরে আসি। যদি তোমাদের কেউ ইংলিশ একটা সেন্টেন্স যদি তোমাদের বলা হয় যে এটাকে আইডেন্টিফাই করো কোন সেন্টেন্স, সেক্ষেত্রে তোমরা অবশ্যই সেটাকে বাংলা কনভার্ট করবে। দেন বাংলা কনভার্ট করার পর এই যে শব্দগুলো লিখে আছে সেগুলো খুঁজবে, সেগুলো আছে কিনা, ক্রিয়াপদের দিকে তাকিয়ে এই যে শব্দগুলো খুঁজবে সেগুলো আছে কিনা, যদি থাকে তবেই সেটা প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে দেখো কয়েকটা উদাহরণ সহ দেওয়া আছে, যেমন করেছিল। এখানে দেখো বাংলা এটা হচ্ছে ক্রিয়াপদ, ক্রিয়াপদের শেষে এই যে ল, দেখো এখানে ল, এখানে কিন্তু ল আছে। সো যদি কোনো সেন্টেন্সে থাকে করেছিল, তাহলে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেটা হবে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স। এরপর দেখো করেছিলাম, দেখো এখানে কিন্তু লাম, এই যে লাম, এখানে কিন্তু আমরা লাম লিখেছি। এই যদি লাম থাকে, তাহলে কোন সেন্টেন্সে যদি লাম থাকে, তাহলে তোমার হচ্ছে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এরপর দেখো আরো ছিলাম, এখানেও ছিলাম আছে, এখানে ল আছে, সেই ল দিয়ে তোমরা আইডেন্টিফাই করবে। এরপর আরো অনেক শব্দ পাবে, যেখানে ত আছে, তাম আছে, তে আছে, তেন আছে, সেগুলো যদি থাকে সেক্ষেত্রে সেটাও হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এরপর দেখো বন্ধুরা স্ট্রাকচারটা দেখো, স্ট্রাকচারটাই হচ্ছে একটা, আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে টেন্স এর যে তিনটা প্রকারভেদ, সেটা আদর্শ কিছু
স্ট্রাকচার দ্বারা, যেমন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস এমইজার প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট, আর এরপর তোমার পাস্ট টেন্সে ধরা হয় সাবজেক্ট প্লাস তোমার ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। ফিউচার টেন্সে কি, ফিউচার টেন্সে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। সেক্ষেত্রে একটা বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি যে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারের যে স্ট্রাকচারগুলো সেগুলো মূলত ব্যবহার করা হয় সকল টেন্সের ইনডিফিনিট ক্যাটাগরিতে। এই ইনডিফিনিট ক্যাটাগরিতে যে স্ট্রাকচারটা সেটাই হচ্ছে তোমার টেন্সগুলোর মূল স্ট্রাকচার। সেক্ষেত্রে ক্যাটাগরি অনুযায়ী আবার বিভিন্ন ধরনের স্ট্রাকচার হয়, সেটা আমরা গতকালকে আলোচনা করেছিলাম। তো এই ক্ষেত্রে দেখো বন্ধুরা, স্ট্রাকচার কি বলা হচ্ছে, সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ মেইন ভার্ব, অর্থাৎ মেইন ভার্বের আমরা জানি তিনটা ফর্ম সাধারণত হয়, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, যাকে আমরা পিপি বলি সংক্ষেপে। সেক্ষেত্রে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে প্রেজেন্ট ফর্ম অফ মেইন ভার্ব, অর্থাৎ মেইন ভার্বের পাস্ট ফর্ম, দেন হবে অবজেক্ট। এখন দেখো আমরা এই যে কয়েকটা এক্সাম্পল লিখেছি, যা এই এক্সাম্পলগুলোর সাথে আমরা এই যে স্ট্রাকচার মিলাবো। সেক্ষেত্রে আমাদের যে যদি কোনো ডাউট থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমি ভাত খেয়েছিলাম, আই ইট রাইস। আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়ান্টেড টু স্কুল। দেখো, তুমি কাজটি করেছিলে, ইউ ডিড দ্য ওয়ার্ক। তার ছোটবেলা লন্ডনে কাটিয়েছিল, হি স্পেন্ট হিজ বয়হুড ইন লন্ডন। এখন দেখো বন্ধুরা, আমরা স্ট্রাকচারের সাথে মিলাবো। আমি ভাত খেয়েছিলাম, আই ইট রাইস, আই সাবজেক্ট, ইট ভার্বের পাস্ট ফর্ম, রাইস অবজেক্ট। সো আমরা পেয়ে গেলাম আমাদের স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স। দেন দেখো, আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়ান্টেড টু স্কুল, আই সাবজেক্ট, ওয়ান্টেড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, টু স্কুল হচ্ছে অবজেক্ট। এরপর দেখো, আমি কাজটি করেছিলাম, ইউ ডিড দ্য ওয়ার্ক, সরি তুমি কাজটি করেছিলে, ইউ ডিড দ্য ওয়ার্ক, ইউ হচ্ছে সাবজেক্ট, ডিড হচ্ছে ভার্ব, ভার্বের পাস্ট ফর্ম, দ্য ওয়ার্ক হচ্ছে আমাদের এখানে অবজেক্ট। দেন দেখো, তার ছোটবেলা লন্ডনে কাটিয়েছিল, হি স্পেন্ট হিজ বয়হুড ইন লন্ডন। হি হচ্ছে সাবজেক্ট, স্পেন্ট হচ্ছে তোমার এখানে ভার্বের পাস্ট ফর্ম, হিজ বয়হুড ইন লন্ডন, এটা পুরোটা হচ্ছে অবজেক্ট। এন্ড দেন দেখো এখানে বন্ধুরা ডি, তোমরা বলতে পারো এখানে তো কোনো অক্সিলারি ভার্বের কার্যক্রম নেই। এখন দেখো বন্ধুরা, এখানে কিন্তু এটা অক্সিলারি ভার্ব নয়। দেখো, কাজ করা, কাজ করা, করা ইংরেজি কি, করা ইংরেজি আমরা জানি কি, করা ইংরেজি হচ্ছে ডু, করা ইংরেজি হচ্ছে ডু, যদিও সেটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। ডু করা হচ্ছে করা ইংরেজি হচ্ছে ডু। সেক্ষেত্রে ডু এর ফার্স্ট ফর্ম কি, ডি, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। তো সেখানে বন্ধুরা দেখো, এখানে ডু এখানে করা অর্থে বোঝানো হয়েছে এবং এটা হচ্ছে মেইন ভার্ব, এন্ড ডি এটা হচ্ছে ডু এর পাস্ট ফর্ম। সেক্ষেত্রে সেজন্য এখানে ডি বসেছে। দেখো বন্ধুরা, আমরা এই স্ট্রাকচার এক্সাম্পল গুলো আলোচনা করলাম, তোমরা আরো প্র্যাকটিস করবে, সেক্ষেত্রে তোমাদের এটা ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে একটা নোট দেওয়া আছে, নোট, পাস্ট ইনডিফিনিট টেন্স যুক্ত কোন সেন্টেন্সে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স বুঝাবে এমন কোন সেন্টেন্সে যদি মেইন ভার্ব না থাকে, অর্থাৎ অনেক সময় দেখা যায় তোমার মেইন ভার্ব থাকে না, সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব থাকে, যেমন বি ভার্ব থাকে। বি ভার্ব কি আমরা জানি, এম ইজ আ ওয়াজ ওয়ার বি। সেক্ষেত্রে ওয়াজ ওয়ার হচ্ছে তোমার পাস্ট টেন্সে ব্যবহৃত হয়, বি ভার্ব মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ কোন সেন্টেন্সে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি
সরি পাস্ট ইনডিফিনিট টেন্স যদি তোমার মেইন ভার্ব না থেকে সেক্ষেত্রে যে অক্সিলারি ভার্ব বা বি ভার্ব ওয়াজ ওয়ার সেটা অনেক সময় মেইন ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। তো বন্ধুরা আমাদের এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট আলোচনা। এখন আমরা আমাদের আলোচনা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আমরা এখন আলোচনা করব। তোমরা দেখো এখন আমরা আলোচনা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি বলা আছে দেখো, past tense is used, ইংলিশে দেওয়া আছে past tense is used when the action was continued for some time in past। অর্থাৎ দেখো এটা হচ্ছে ইংলিশ সংজ্ঞা, past tense is used when the action was continued for some time in past। দেখো এখানে বাংলাতে কি বলা আছে দেখো, অতীতকালে, অর্থাৎ আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে জেনেছি অতীতকালটা কি। অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল এরূপ বুঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল, অর্থাৎ অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল এরূপ যদি কোনো সেন্টেন্স দ্বারা যদি এরূপ কোনো অর্থ বোঝায় সেক্ষেত্রে তোমার কি হবে, সেক্ষেত্রে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো আবারও সেই ট্রিক, বাংলায় চেনার উপায়। বাংলায় ক্রিয়ার শেষে যদি ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, ছিল, ছিলে, ছিলেন, ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, এদের মানে এসব বাংলার ক্রিয়াপদের শেষে যদি এইসব মানে ওয়ার্ড থাকে তখন কি হবে, সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো স্ট্রাকচারে কি বলা আছে, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। অর্থাৎ দেখো এখানে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার, অর্থাৎ এই যে ওয়াজ ওয়ার এগুলো সাবজেক্ট ভেদে বা সাবজেক্ট বা নাম্বার অনুযায়ী বসবে, প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি। এই যে এই দুইটা কিন্তু একসাথে তোমার সেটা হচ্ছে মেইন ভার্ব, অর্থাৎ যে মূল ভার্বটা আছে, মূল ক্রিয়াটা আছে, এটার সাথেই তোমার আইএনজি যোগ করতে হবে এবং প্লাস অবজেক্ট এবং অবজেক্ট বসিয়ে দেব। এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে আবারও সে আমাদের তার সামঞ্জস্যপূর্ণ করে সাদৃশ্য করে দেখব যে আমাদের সেন্টেন্সগুলো ঠিক আছে কিনা এবং আমরা এটা সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবো। দেখো আমি ভাত খাইতেছিলাম, আমি ভাত খাইতেছিলাম, অর্থাৎ কি এখানে বলছে যে আমি অতীতকালে কোনো এক সময় কেউ আমাকে জিজ্ঞেস করেছে যে তুমি তখন কি করতেছিলে, তখন আমি তার প্রশ্ন উত্তরে বলেছি আমি সেই সময়, অর্থাৎ আমি তখন ভাত খাচ্ছিলাম। সেটা ইংরেজিতে কি লেখা আছে দেখো, I was eating rice। দেন সেকেন্ড সেন্টেন্সটা দেখো, তারা ফুটবল খেলছিল, তারা তখন ফুটবল খেলছিল, অর্থাৎ সে সময় কোনো কেউ করাতে সেক্ষেত্রে একটা উত্তর এসেছে যে তারা ফুটবল খেলছিল। সেক্ষেত্রে দেখো ইংলিশটা কি বলা আছে, দে ওয়ার প্লেইং ফুটবল। এবং থার্ড সেন্টেন্সটা দেখো, আমি একা একা গান গাইতেছিলাম, I was singing a song alonely।
এখন দেখো আমরা একটা স্ট্রাকচারের সাথে মিল করব। দেখো আমি ভাত খাইতেছিলাম, আই ওয়াজ ইটিং রাইস, আই এখানে সাবজেক্ট, ওয়াজ এখানে ওয়াজ বসে, ওয়াজ বসেছে। ইটিং এখানে হচ্ছে মেইন ভার্ব হচ্ছে ইট এবং তার সাথে যুক্ত হয়েছে আইএনজি, অর্থাৎ কি হয়েছে, ইটিং হয়েছে। and then object rice। এখন একইভাবে দেখো তারা ফুটবল খেলতেছিল, they were playing football। they আগের মতোই they এখানে সাবজেক্ট ওয়ার বসেছে, প্লে হচ্ছে এখানে মূল ভার্ব এবং তার সাথে আইএনজি যুক্ত হয়েছে। and then দেখো ফুটবল হচ্ছে এখানে অবজেক্ট। আমি একে একে গান গাইতেছিলাম, আর এখানে সাবজেক্ট, এখানে ওয়াজ বসেছে। সিং হচ্ছে মূল ভার্ব, এর সাথে আইএনজি যুক্ত হয়েছে সিঙ্গিং, সং অ্যালাউডলি, এটা হচ্ছে তোমার অবজেক্ট। এখানে দেখো একটা সবার বরাবরের মধ্যে এখানে একটা নোট দেওয়া আছে, সাবজেক্ট ফার্স্ট পারসন এন্ড থার্ড পারসন বলে ওয়াজ, মানে হচ্ছে তোমার যদি সাবজেক্ট কোন সেন্টেন্সে সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট এটাকে আমরা বলি যেটা শুরুতে থাকে, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন এবং থার্ড পারসন হয়, দুটো পারসন, ফার্স্ট পারসন এবং থার্ড পারসন, এই দুইটা যদি হয় এবং সেই সাথে যদি সিঙ্গুলার নাম্বার হয়, যদি তোমার সাবজেক্টটা সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ওয়াজ বলবে। এরপর হচ্ছে তোমার এখানে দেখো একটা জিনিস, থার্ড পারসন কিন্তু সব সময় তোমার সিঙ্গুলার নাম্বারই হয়। সেক্ষেত্রে যদি পারসন দুইটা ব্যবহৃত হয় সেক্ষেত্রে সেটা প্লুরাল নাম্বার হয়ে যাবে, সেটা অবশ্যই তোমরা বুঝবে। এন্ড দেন দেখো উই, ইউ, দে, এই তিনটা যদি উই, ইউ, দে এই তিনটার যদি যে কোনো একটা এবং অন্যান্য প্লুরাল নাম্বার যদি থাকে সেক্ষেত্রে ওয়াজারের কি বসবে, ওয়াজারের বসবে হচ্ছে ওয়ায়া। তো বন্ধুরা দেখো, আশা করি তোমাদের এই যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের তোমাদের আর কোনো সমস্যা ইনশাআল্লাহ থাকবে না। এরপর যদি থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। এখন আমরা আলোচনা করব থার্ড ক্যাটাগরি পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে। চলো বন্ধুরা আমরা এখন পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। তোমরা দেখো এখন আমরা আলোচনা করব আমাদের ফার্স্ট পারফেক্ট টেন্স। বন্ধুরা দেখো এখন আমরা আলোচনা করব ফার্স্ট পারফেক্ট টেন্স। ফার্স্ট পারফেক্ট টেন্সে কি বলা হয়েছে দেখো, আমরা এখন থার্ড ক্যাটাগরি নিয়ে আলোচনা করছি। এখানে বলা হয়েছে ফার্স্ট পারফেক্ট টেন্স ইজ ইউজড ইন দ্য former action between two completed actions of the past. Simple past is used in the later action. দেখো বন্ধুরা আবার দেখো, আমরা এটা আবার দেখি, ডেফিনিশনটা আবার দেখি। Past perfect tense is used in the former action between two completed actions of the past. Simple past is used in the later action.
এখন দেখো বাংলাটা কি বলছে, দেখো বাংলাটা দেখলে আমরা বুঝতে পারবো। অতীতকালে দুটি কাজ সম্পূর্ণ হয়েছে। অতীতকাল আমরা আগেই জেনেছি অতীতকাল সম্পর্কে, দুটি কাজ অতীতকালে দুটি কাজ সম্পূর্ণ হয়ে থাকলে, অর্থাৎ দুটি কাজ শর্ত কি সম্পূর্ণ হতে হবে, দুটি কাজ হবে এবং ফার্স্ট পারফেক্ট টেন্স হওয়ার শর্ত হচ্ছে অতীতকালে দুটো কাজ থাকবে এবং সেগুলো সম্পূর্ণ হয়ে থাকবে, মানে অলরেডি সম্পূর্ণ হয়ে গেছে এমন দুটি কাজ এবং তাদের মধ্যে আগে ঘটেছিল, মানে দুটা কাজ থাকবে, একটা হবে আগে আর একটা হবে পরে, মানে একটার আগে আরেকটা, মানে আগে একটা হয়ে থাকলে পরে ওটার পর আরেকটা হবে। তার মধ্যে যে আগে ঘটেছিল, অর্থাৎ দুটো কাজের মধ্যে যেটা আগে হয়েছিল সেই কাজটাই হবে তোমার এখানে পাস্ট পারফেক্ট টেন্স। এবং যেটি পরে হয়েছিল, অর্থাৎ যে কাজটি হওয়ার পর আরেকটি কাজ হয়েছে, মানে সেকেন্ড কাজটা যেটা, প্রথম কাজটা হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং দ্বিতীয় কাজটা যেটা সেটা হবে সিম্পল পাস্ট টেন্স। এখানে বন্ধুরা আরেকটু দেখো, সিম্পল পাস্ট টেন্স হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। সিম্পল পাস্ট টেন্স হয়, সিম্পল পাস্ট টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্সের আরেকটা নাম হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। এই তোমার সিম্পল পাস্ট মানে পাস্ট ইনডিফিনিট টেন্সের আরেকটা নাম হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। তো বন্ধুরা দেখো, যখন দুটি কাজ থাকবে, আমরা এখানে কি দেখতে পাই, আমাদের একটি কাজ মানে একটি সেন্টেন্সে, ধরো একটি সেন্টেন্সে দুটি কাজ থাকবে অতীতকালের, এবং শর্ত হচ্ছে কি অতীতকালের এবং দুটো কাজই সম্পূর্ণ হয়ে গেছে এমন দুটি কাজ, এবং দুটি কাজের মধ্যে একটি হবে আগে আর একটি হবে পরে। যে কাজটি আগে হয়েছে সেটি হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটি পরে হয়েছে সেটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স অথবা পাস্ট সিম্পল পাস্ট টেন্স। এখন দেখো বাংলায় চিনার উপায়। বাংলা ক্রিয়ার শেষে কোনো নির্দিষ্ট অতীত ঘটনার পূর্বে, এখানে বলা হয়েছে বাংলা ক্রিয়ার শেষে নির্দিষ্ট অতীত, নির্দিষ্ট মানে যে কাজটা হবে সেটা হবে নির্দিষ্ট, এবং তার ঘটনার পূর্বে যে ক্রিয়াপদের মানে হচ্ছে তোমার নির্দিষ্ট ঘটনা বলতে কি বুঝিয়ে জানো, যে নির্দিষ্ট ঘটনা বলতে বোঝানো হয়েছে এখানে সিম্পল পাস্ট টেন্স, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স হচ্ছে নির্দিষ্ট হবে, সে নির্দিষ্টের আগে অর্থাৎ প্রথম যে কাজটা সেটার যে ক্রিয়াপদ, সেই ক্রিয়াপদে যদি ছিল, ছিলাম, ছিলে, দেখো ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, ল, লাম, লে, ল্যান, তাম, তে, তেন, এই শব্দগুলি যদি থাকে, এই শব্দগুলি যদি প্রথম কাজের ক্রিয়াপদে থাকে, তাহলে এই ওই সেন্টেন্সটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। এখন দেখো স্ট্রাকচারে আমরা আসি, স্ট্রাকচারে কি বলা হয়েছে, দেখো ফার্স্ট সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব এন্ড পিপি, অর্থাৎ পিপি মানে আমরা কি জানি, পিপি মানে হচ্ছে past participle প্লাস সেকেন্ড সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখানে দেখো বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট সাবজেক্ট এন্ড সেকেন্ড সাবজেক্ট, যেহেতু আমাদের পাস্ট পারফেক্টে দুটি কাজ থাকবে, সেহেতু একটা হবে আগে আর একটা হবে পরে, সেহেতু সেখানে আমাদের দুটি সাবজেক্টও থাকবে। সেই দুটি সাবজেক্টের প্রথম কাজটি যেটি, সেটি হচ্ছে পাস্ট সাবজেক্ট, এবং যে দ্বিতীয় কাজটি সেটা হচ্ছে সেকেন্ড সাবজেক্ট। এখন দেখো ফার্স্ট সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের পিবি মানে পাস্ট পার্টিসিপল প্লাস সেকেন্ড সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস সেকেন্ড অবজেক্ট। দেখো এখানে সেকেন্ড অবজেক্ট মানে যেহেতু আমরা এখানে দুটি কাজ, আবারও সেই একই কথায়, যেহেতু দুটি কাজ একটা আগে একটা পরে, যেহেতু দুটি সাবজেক্ট, সেহেতু দুটি সাবজেক্টের দুটি ভিন্ন ভিন্ন অবজেক্ট। সেক্ষেত্রে
দ্বিতীয় কাজের মানে দ্বিতীয় যে বাক্যটি দ্বিতীয় যে কাজ সেটা হচ্ছে সেকেন্ড সাবজেক্ট এবং সেই সাবজেক্টের যে অবজেক্ট সেটা হচ্ছে সেকেন্ড অবজেক্ট। এখন দেখো एग्जांपले যাই আমরা। আমি ভাত খাওয়ার পূর্বে সে বাড়ি আসলো। She had come home before I ate rice. তারপর দ্বিতীয় বাক্যটি দেখো, আমি স্কুলে যাওয়ার পূর্বে সে মারা গেল। He had died before I went to school. এখানে দেখো বন্ধুরা, প্রথম সেন্টেন্সে দেখো আমি ভাত খাওয়ার পূর্বে, অর্থাৎ কি আমি ভাত খাওয়ার পূর্বে মানে আমি ভাতটি খেয়েছিলাম হচ্ছে কাজটি হচ্ছে পরে হয়েছিল। আমার ভাত খাওয়ার পূর্বে মানে কি আমার ভাত খাওয়ার আগে, অর্থাৎ আমার ভাত খাওয়াটি হচ্ছে পরের কাজ আর পূর্বে সে বাড়ি আসলো, অর্থাৎ সে বাড়ি আসলো যেগুলো যেটা এই যে সেন্টেন্সটা এটা হচ্ছে আগে হয়েছিল, এটা হচ্ছে আগে হয়েছে, আমার ভাত খাওয়া হচ্ছে পরে হয়েছে। সেক্ষেত্রে এটা হচ্ছে প্রথম সেন্টেন্স, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল সরি পাস্ট পারফেক্ট, আর এটা হচ্ছে পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট। আমার ভাত খাওয়া হয়েছিল পরে, আমার ভাত খাওয়ার পূর্বে সে বাড়ি এসেছিল, অর্থাৎ সে বাড়ি আসার পরে আমি ভাত খেয়েছিলাম। ব্যাপারটা এভাবে বলা যায়, আমি সে আসার পর আমি ভাত খেয়েছিলাম। সে বাড়ি আসার পর আমি ভাত খেয়েছি। অথবা এখানে দেওয়া আছে আমি ভাত খাওয়ার পূর্বে মানে আমার ভাত খাওয়াটা পরে হয়েছে আর সে বাড়ি আসাটা সে যে বাড়ি আসতো সেটা আগে হয়েছে। হি হ্যাড, এখানে দেখো হি হ্যাড কাম হোম বিফোর আই এট। এখানে হি সাবজেক্ট পাস্ট সাবজেক্ট, এখানে হ্যাড প্লাস হ্যাড যেটা বসার কথা বসেছে। কাম আমরা জানি কামের পাস্ট পার্টিসিপল হচ্ছে পাস্ট ফর্ম হচ্ছে প্রেজেন্ট ফর্ম হচ্ছে কাম, ফার্স্ট ফর্ম হচ্ছে কেম, পাস্ট পার্টিসিপল হচ্ছে আমার কাম। তো সেখানে কামের পাস্ট পার্টিসিপল হচ্ছে কাম, কাম বসেছে। এন্ড এখানে হচ্ছে অবজেক্ট, অবজেক্ট বসেছে এখানে ফার্স্ট অবজেক্ট বসেছে বিফোর, এখানে একটা শব্দ যুক্ত হয়েছে বিফোর, বিফোর পূর্বে বুঝাতে এখানে বিফোর বসানো হয়েছে, এটা একটা প্রিপজিশন। আই এট রাইস, এখানে দেখো সেকেন্ড সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। বন্ধুরা আমরা আমাদের স্ট্রাকচারের সাথে আমাদের সেন্টেন্সটা মিলিয়ে নিলাম। আমি স্কুলে যাওয়ার পূর্বে সে মারা গেল। হি পাস্ট সাবজেক্ট, হ্যাড বসেছে, ডাই এর ফার্স্ট পার্টিসিপল ডাই, বিফোর এখানে প্রিপজিশন হিসেবে পূর্বে অর্থ বোঝানোর জন্য বসেছে। আই সেকেন্ড সাবজেক্ট, ওয়ান গো এর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ওয়ান সরি ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়ান, টু স্কুল হচ্ছে সাবজেক্ট সরি অবজেক্ট, এটা হচ্ছে সেকেন্ড অবজেক্ট, এখানে সেকেন্ড অবজেক্ট বসেছে। তো আমরা আমাদের স্ট্রাকচারের সাথে আমাদের সেন্টেন্সটা মিলিয়ে নিলাম। তো বন্ধুরা আশা করি আমরা পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে ভালো করে বুঝে গেছি। এখন আমরা লাস্ট এন্ড ফোর্থ ক্যাটাগরি যেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেটা নিয়ে আলোচনা করব। বন্ধুরা আমি এটা বুঝে ফেলছি, আমরা এখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। দেখো আমরা এখন আলোচনা করব পাস্ট ফোর্থ এন্ড লাস্ট ক্যাটাগরি আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন দেখো এখানে কি বলা হচ্ছে ইংলিশ ডেফিনিশনটা দেখো। Past perfect continuous tense is used for an action that began before a certain point in the past and continued up to that time.
past perfect continuous tense is used for an action that began before a certain point in the past and continued up to that time. এখন দেখো আমরা বাংলা সংজ্ঞার দিকে তাকাই। অতীতকালে কোনো কাজ কোন বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল বোঝালে পাস্ট পারফেক্ট টেন্স হয়। অর্থাৎ এখানে মূলত এই জায়গায় মূলত যা বোঝানো হয়েছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স কখন হয় সেটা। আর পাস্ট পারফেক্ট টেন্স কখন হয় সেটা আমরা কিন্তু এর আগেই জেনেছি। পাস্ট পারফেক্ট টেন্স থার্ড ক্যাটাগরিতে পাস্ট পারফেক্ট টেন্সে এখানে মূলত বিষয়টা বোঝানো হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স কখন হয়। আর আমরা তো জেনেছি যে কখন পাস্ট পারফেক্ট টেন্স হয়। এখন এখানে দেখো অতীতকালে কোনো কাজ বিশেষ সময় পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল বোঝালে পাস্ট পারফেক্ট টেন্স হয়। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সটা কখন হয় সেটাই এখানে বোঝানো হয়েছে। এখানে যদি দুটি ক্রিয়া উল্লেখ থাকে তাহলে যে কাজটি আগে চলছিল তা পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ দুটো ওই যে আগের মতোই পাস্ট পারফেক্ট, যেহেতু এখানে পারফেক্ট আছে তাহলে পাস্ট পারফেক্টের সাথে অবশ্যই কিছু না কিছু রিলেটেড থাকবে বন্ধুরা। এখন দেখো এখানে দুটি কাজ থাকবে, দুটি কাজের মধ্যে যে কাজটি চলমান আছে চলছিল পূর্বে যে কাজটি আগে চলছিল বোঝাচ্ছে সেক্ষেত্রে সেই টেন্সটি সেই সেন্টেন্সটি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে দুটি টেন্স দুটি পার্ট থাকবে, একটি হবে যে পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে একটা পাস্ট পারফেক্ট আর একটা পাস্ট ইনডিফিনিট। এখানে একটা পাস্ট পারফেক্ট আর একটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে দেখো বাংলা চিহ্নের পাঠ। এখন আমরা দেখবো বাংলা চিহ্নের পাঠ। ক্রিয়া বাংলা ক্রিয়া শেষে তেছিল, তেছিলে, তেছিলাম, তেছিলেন, ছিল, ছিলাম, ছিলে, ছিলেন এগুলো যদি থাকে তাহলে এদের যে কোনো একটি যদি উল্লেখ থাকে তাহলে সেটা কি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন দেখো সেক্ষেত্রে আমাদের তিনটি বিষয় লক্ষ্য রাখতে হবে। দেখো এক্ষেত্রে আমাদের তিনটি বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। কোন তিনটি বিষয় চলো আমরা দেখে নিই। অতীত, এক নম্বর বিষয় হচ্ছে অতীতকালে দুটি কাজই হয়েছিল, অর্থাৎ অতীতকালে দুটি কাজই সম্পূর্ণ হয়ে গিয়েছিল, অর্থাৎ সম্পূর্ণ শেষ, এটা আর কোনো বিদ্যমান নেই। অর্থাৎ যেটা আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে করেছিলাম, পাস্ট ইনডিফিনিট টেন্স সকল কিছু প্রতিনিধিত্ব করে বলা যায়। পাস্ট ইনডিফিনিট টেন্সের পাস্ট টেন্সের একটা শর্তই হচ্ছে সেটা বিদ্যমান থাকবে না, বর্তমানে আর কখনোই বিদ্যমান থাকবে না। যেটা হয়ে গেছে সেটা অতীতেই শেষ। তখন দেখো অতীতকালে দুটো কাজই হয়েছিল, অর্থাৎ অতীতকালে সম্পূর্ণ হয়ে গেছে, এটা বর্তমানে আর কোনো চিহ্ন নেই, এটা আর কোনো বিদ্যমান নেই। দেখো দুই নম্বর বিষয় কি বলা হয়েছে, তাদের মধ্যে একটি পূর্বে এবং একটি পরে সংঘটিত হয়েছিল। ওই যে যেহেতু পারফেক্ট টেন্স এখানে আছে, যেহেতু পারফেক্ট কথাটি উল্লেখ আছে, সেহেতু সেটা অবশ্যই পারফেক্টের কিছু বৈশিষ্ট্য অবশ্যই ধারণ করবে, আমরা সেটা বুঝতে পারছি। সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্সে কি বলা হয়েছে, যে পাস্ট পারফেক্ট টেন্সে বলা হয়েছে যে দুটি কাজ থাকবে, একটি হবে আগে একটি হবে পরে। যেহেতু এখানে পাস্ট পারফেক্ট টেন্সটি উল্লেখ আছে সেক্ষেত্রে সে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও ফার্স্ট পারফেক্টের কিছু বৈশিষ্ট্য ধারণ করবে। সেক্ষেত্রে এখানে এই বিষয়টি উল্লেখযোগ্য যে তাদের মধ্যে একটি পূর্বে এবং আরেকটি পরে সংঘটিত হবে। এবং তিন নম্বর বিষয়টি দেখো, যেটি পূর্বে সংঘটিত হয়েছিল সেটি দীর্ঘ সময় ধরে চলছিল, অর্থাৎ এখানে যে দুটি কাজ সেটার মধ্যে যেটা প্রথমে শুরু হয়েছে, যেটা আগে পূর্বে শুরু হয়েছে, সেটা দীর্ঘ সময় ধরে চলছিল যদি বোঝায়, সেক্ষেত্রে সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন দেখো স্ট্রাকচারটা দেখো, আমরা স্ট্রাকচারটা দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবো। পাস্ট সাবজেক্ট প্লাস হেড বিং প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস ফার্স্ট অবজেক্ট প্লাস সেকেন্ড সাবজেক্ট প্লাস ভার্ব এর পাস্ট পার্টিসিপল ভার্ব এর পাস্ট ফর্ম প্লাস সেকেন্ড অবজেক্ট।
এখানে দেখো আমরা পূর্বেই ফার্স্ট পারফেক্টে আলোচনা করেছিলাম যে দুটি যেহেতু দুটি বাক্য সেক্ষেত্রে দুটি সাবজেক্ট দুটি অবজেক্ট, এক্ষেত্রেও যেহেতু দুটি বাক্য সেক্ষেত্রে দুটি সাবজেক্ট দুটি অবজেক্ট, এজন্য ফার্স্ট সাবজেক্ট প্লাস হ্যাড বিন। আমরা জানি সাধারণত ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাড বিন, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাড বিন বসে, সেক্ষেত্রে ফার্স্ট পারফেক্ট ফার্স্ট সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ এই যে মেইন ভার্ব আর আইএনজি সেটা একসাথে যুক্ত হবে, মানে মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে একটা ভার্ব হবে ফার্স্ট সাবজেক্ট, অর্থাৎ ফার্স্ট সেন্টেন্সের ফার্স্ট অবজেক্ট ফার্স্ট অবজেক্ট, ফার্স্ট সেন্টেন্সের ফার্স্ট অবজেক্ট, দেন হচ্ছে তোমার সেকেন্ড সেন্টেন্স শুরু হবে, সেক্ষেত্রে সেকেন্ড সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস সেকেন্ড অবজেক্ট। এখন দেখো আমরা एग्जांपलটা দিয়ে আরো ভালোভাবে বুঝতে পারবো যে সে যখন আসছিল তখন আমি ভাত খাইতেছিলাম, অর্থাৎ সে যখন আসছিল সে মনে করো আসতেছিল, কোথা থেকে সে আসছিল তার আশাটা এখন চলমান, আমি তখন ভাত খাচ্ছিলাম, এটাই বোঝানো হয়েছে। আই হ্যাড, এখানে আই হচ্ছে ফার্স্ট সাবজেক্ট, হ্যাড বিন হচ্ছে হ্যাড বিন বসেছে, যেহেতু ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাড বিন বসে। ইটিং, এখানে ইটিং হচ্ছে মেইন ভার্ব হচ্ছে ইট এর সাথে আইএনজি যুক্ত হয়েছে ইটিং, দেন হচ্ছে ফার্স্ট সাবজেক্ট ফার্স্ট অবজেক্ট রাইস। when he came, অর্থাৎ এখানে দেখো whenটা কিন্তু এখানে যখন, এখানে দেখো যখন অর্থে এখানে when, এটা দুটো বাক্যকে সংযুক্ত করে দিয়েছে, যেটা আমরা জানি রিলেটিভ নাউন অথবা বিভিন্ন কনজাংশন এটা একসাথে যুক্ত করে থাকে। when he came, এখানে he হচ্ছে সেকেন্ড সাবজেক্ট এবং came হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, যেহেতু এখানে কোনো অবজেক্ট নাই সেহেতু সেখানে অবজেক্ট আমাদের নেই, সেজন্য আমরা বসাবো না। যদি অবজেক্ট থাকে তাহলে কেম এর পরে সেখানে অবজেক্ট বসতো। তো বন্ধুরা আমরা আলোচনা করলাম ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি তোমাদের সম্পর্কে আর কোনো ডাউট থাকবে না, যদিও থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো বন্ধুরা আজকে ছিল আমাদের এই যে টেন্সের থার্ড পার্ট 3 পাস্ট টেন্স নিয়ে আলোচনা। আমরা যতটুকু চেষ্টা করেছি যে তোমাদের সেটা বোঝানোর জন্য। তো বন্ধুরা আজকে আমাদের যেহেতু আলোচনা শেষ, তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। কালকে আবারও দেখা হবে তোমাদের সাথে। কালকে আমরা থার্ড পার্ট 4 নিয়ে আলোচনা করব, সেটা হবে ফিউচার টেন্সের উপর। তো বন্ধুরা তোমরা আশা করি সবাই এটি দেখবে এবং শেয়ার করবে এবং এর থেকে কিছু শিখতে পারবে, এবং তোমাদের জন্য তোমরা এইসব সেন্টেন্সের উপর কিছু কাজ আমরা হয়তো প্লেইং এর উপর খেলার মাধ্যমে আমরা যাতে তোমরা শিখতে পারো, সেজন্য আমরা গ্রুপে কিছু দিয়ে দিব সেন্টেন্স বা কিছু কাজ দিয়ে দিব, যার মাধ্যমে তোমরা কাজগুলো কমেন্ট বক্সে জানাবে, অথবা তোমাদের জন্য আমরা একটি বিশেষ গ্রুপ করব যেখানে আমাদের শুধু প্র্যাকটিস হবে সেখানে সেজন্য আমরা একটা গ্রুপ খোলার চিন্তা করব ইনশাআল্লাহ। এখন আশা করি তোমাদের এই সম্পর্কে আর কোনো তোমার এটা ভালো করেই বুঝেছো, আমি যতটুকু পারি চেষ্টা করেছি বুঝিয়েছি। তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সকলের সুস্থতা কামনা করি। আজকে আমি ক্লাসটি শেষ করছি। সকল সুস্থ থাকবে, সুন্দরভাবে চলাফেরা করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে ধন্যবাদ এই বলে আমি আজকের ক্লাস শেষ করছি।